আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। তো আপনারা জানেন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার যে টেস্ট সিরিজ চলছে, সেই টেস্ট সিরিজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং সেই টেস্ট সিরিজের রেজাল্ট ইন্ডিয়া 2 বাংলাদেশ 0। 2-0-তে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলো এবং দেখালো তারা বাংলাদেশ থেকে কতখানি এগিয়ে আছে। মাত্র আড়াই দিন বা 5 সেশনের কম সময়ের মধ্যেই বাংলাদেশকে হারিয়ে দিল ইন্ডিয়া। প্রথম দিন 35 ওভার খেলা হয়েছিল, 107 রান সংগ্রহ করতে সমর্থ হয় বাংলাদেশ 3 উইকেটে হারিয়ে, এবং দ্বিতীয় দিনে বাংলাদেশ 233 রানে অল আউট হয়ে যায় এবং সেই রান চেস করতে নেমে 285 রান করে 9 উইকেট হারিয়ে ইন্ডিয়া খুব দ্রুত 34 ওভার সামথিং এরকম একটা বল খেলে এবং বাংলাদেশ আবার ব্যাটিংয়ে নামে এবং বাংলাদেশ কালকে 26 রানে 2 উইকেট গিয়েছিল এবং আজকে মাত্র 120 রান করতে পারে বাংলাদেশ। আর পরবর্তী আর 8 উইকেটের পতন ঘটে বাংলাদেশের এবং সেই রান চেস করতে নেমে ইন্ডিয়া 93 রান করে। তারা খেলছে কত ওভার খেলেছে তারা মাত্র 17.2 ওভারে এই রানটা চেস করে ফেলে, বাংলাদেশের কে হারিয়ে দেয় এবং ম্যাচটি জিতে যায়। সাথে সিরিজটিও 2-0-তে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশকে। বাংলাদেশ যে কিছুদিন আগে পাকিস্তানকে বাংলা ওয়াশ করে এসেছে এবং এখানে ইন্ডিয়াতে এসে তারা নিজেরাই ওয়াশ হলো, বাংলা ওয়াশ বলেন বা ইন্ডিয়ান ওয়াশ বা হোয়াইট ওয়াশ যাই বলেন হয়েছে এবং করেছে ইন্ডিয়া। এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশের ক্রিকেটের কতখানি দূরত্ব সেটা তারা বুঝিয়ে দিতে সমর্থ হয়েছে এবং বাংলাদেশের ব্যাটিংয়ের যে অবস্থা সেটা যে দশা, না তারা অ্যাপ্রোচ করে ব্যাটিংয়ে দ্রুত রান করার, না তারা টেস্ট খেলতে পারে। তারা শুধু কিছুক্ষণ বিরতিতে পরে উইকেট বিলিয়ে দিয়ে আসতে পারে এবং ইন্ডিয়া যেই পরিমাণ উইকেট পেয়েছে, গিফটেড উইকেট পেয়েছে, সেই পরিমাণ আসলে কি বলবো সেটা বলাই বাহুল্য। তারা মোটামুটি অনেক সহজেই উইকেটগুলো পারচেস করেছে ইন্ডিয়ান বলাররা। 1 বল 2 বল পর বা ওভার প্রতি, যেমন যা আসার পরে শান্ত ওই টাইমে পার্টনারশিপ ছিল, তিনি রিভার্স সুইপ কেন খেলতে গেলেন বা রিভার্স সুইপ বল ব্যাটেই লাগাতে পারলেন না, বোল্ড আউট হয়ে গেলেন। তারপরে আসলেন লিটন কুমার দাস, তো লিটন কুমার না মুশফিক রহিম আসলেন, তারপরে সাদমান আউট হয়ে গেলেন, তারপরে আসলেন লিটন কুমার দাস, তিনিও আউট হয়ে গেলেন চোখের পলকে। সাকিব আল হাসান তিনিও আউট হয়ে গেলেন চোখের পলকে, মানে রান নিতে পারেনি চোখের পলকে, তা আউট হবেন। লিটন কুমার 1 রান নিয়েছিলেন, সাকিব আল হাসান 2 বল থেকে 0 রান। মানে কি খেলতে এসেছেন আসলে। সাকিব আল হাসানের জন্য অনেকে মায়া কান্না করছে এখন যে তিনি বাংলাদেশে এসে অবসর নিতে চায়, বাংলাদেশে এসে তার কেরিয়ার শেষ করতে চায় বা তাকে নিয়ে দ্বৈত রাজনীতি বা বিরোধী দলীয় রাজনীতি চলছে সেটা বলছে। তো তার তো পারফরমেন্সের অবস্থাই ভালো না, তাকে নিয়ে রাজনীতি করার তো কিছু নেই। একটা প্লেয়ার 2টা ইনিংস মিলিয়ে মাত্র 9 রান করে আর পুরো টেস্ট সিরিজ মিলিয়ে 60 রানেরও কম রান করেছে এবং উইকেট পেয়েছে মাত্র 4টা, সেকেন্ড ইনিংসে 4টা, এছাড়া 4 ইনিংস বল করে আর একদিনই 4টা পেয়েছে, বাকি 3 ইনিংস কিন্তু তিনি উইকেটই পাননি। তো যেই বলারটা না বোলিং না ব্যাটিং কোনো ফর্মে আছেন, সেই বলারটাকে বা সেই ব্যাটসম্যানটাকে কী কারণে ক্যারি অন করার জন্য অনেক সাংবাদিকদের দেখছি রিকোয়েস্ট করছে। তো সাকিব আল হাসানের যে তার যে ভাগ্য রেখাতে যা আছে তাই হয়েছে। তার খেলার দৌড় উপর থেকে কিন্তু নির্ধারিত যে কতক্ষণ পর্যন্ত দৌড়াবেন তিনি বা কতদিন পর্যন্ত তিনি খেলতে পারবেন। তো তিনি কতদিন পর্যন্ত খেলতে পারবেন সেটা কিন্তু তার উপর থেকেই নির্ধারণ করা। তার যে এই সরকারের চেঞ্জ হওয়ার কারণে তিনি খেলতে পারছেন না বা তার পারফরমেন্স ফর্মও নেই। তার যে খেলার জন্য একজন রিকোয়েস্ট করছে, তো একটা প্লেয়ার ফর্ম নেই, তাকে খেলিয়ে বা নিশ্চিত সে লম্বা ইনিংস খেলতে পারবেন না, তাহলে তো একটা প্লেয়ারকে আসলে এইভাবে দলে সুযোগ দেওয়ার কোনো মানে হয় না যে তাকে দিয়ে কোনো রান হবে না। তিনি 0 রান নিচ্ছেন, 9 রান নিচ্ছেন, বাজেভাবে আউট হচ্ছেন, প্রথম টেস্টে সেট হয়ে আউট হচ্ছিলেন। তো এইভাবে ব্যাটিং করার থেকে আসলে না খেলাই ভালো এবং তিনি অবসরে এই জায়গা থেকে নিয়েছেন সেটাই ভালো। আর বাংলাদেশে মনে হয় না আসতে পারলে তারপরেও যেই 2টা টেস্ট খেলবে সেখানেও তিনি কিন্তু দলের বোঝা হয়েই থাকবেন, কারণ না ব্যাটিং না বোলিং, ওই জায়গায় অন্য একটা ব্যাটসম্যানকে সুযোগ দিলে সে তার কন্ট্রিবিউশন দেওয়ার চেষ্টা করবে। কারণ আমরা তো দেখলাম সাকিব আল হাসানও কিছুই করতে পারলেন না ইন্ডিয়ার বিপক্ষে, ইন্ডিয়ার মাটিতে, না ব্যাটিং না বোলিং। যদিও
প্রথম ইনিংসের বোলিংয়ে তিনি 4টা উইকেট পেয়েছেন। অনেকে বলবেন যে তার বুড়ো হারের বেলকি দেখিয়েছেন বা বিরাট কোহলিকে আউট করেছেন, বোল্ড আউট বা আশ্বিনকে আউট করেছেন। তো প্রথম টেস্টে কিন্তু তিনি ওই বেলকি দেখাতে পারেননি, যার কারণে প্রথম ইনিংসে 144 রানে 6 উইকেট ফেলার পরেও কিন্তু ভারতকে দমিয়ে রাখা যায় না এবং ওই ম্যাচটা জিতলে কিন্তু ঘটনা ভিন্ন করতো। এবং বাংলাদেশের প্রত্যেকটা ইনিংসে আমি দেখলাম যে কিভাবে উইকেট বিলি করে দিয়ে আসতে হয়। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে উইকেট পেয়েছিল বাংলাদেশ 36টা, পক্ষান্তরে 2 টেস্টে। আর ভারতের মাঠে মাত্র 26টা উইকেট নিতে সমর্থ হয় বাংলাদেশ। সেটা হচ্ছে তাদের মধ্যে যে 10 উইকেটের ব্যবধান, সেখানেই 2টা সিরিজ বা 2টা ম্যাচ হারার জন্য যথেষ্ট ছিল এবং প্রচুর পরিমাণ ব্যাটিং ব্যর্থতা। পাকিস্তানে 2টা সেঞ্চুরি ছিল এবং বড় বড় কয়েকটা পার্টনারশিপ ছিল, যার কারণে বাংলাদেশ 2টা বড় সেঞ্চুরি ছিল, যার কারণে বাংলাদেশ ম্যাচগুলো জিতেছে। আর ইন্ডিয়াতে আমরা একটা সেঞ্চুরি মিস করেছি এবং আরও একটা সেঞ্চুরি মমিনুল করেছে, বাট যে রানটা করেছে সেটা যথেষ্ট না ইন্ডিয়াকে আটকে রাখার জন্য। এবং ইন্ডিয়া বড় পার্টনারশিপ করলে সেটা ব্রেক থ্রু আনতে পারেনি সময় মতো, যার কারণে বাংলাদেশ এই দুর্দশা এবং মাত্র 2.5 দিনের টেস্ট হেরেছে। সেজন্য আমরা আসলে কি বলবো, এর চেয়ে লজ্জাস্কর ইনিংস বা এর চেয়ে লজ্জাস্কর ম্যাচ মনে হয় নেই বাংলাদেশের। আছে আরেকটা আছে পাকিস্তানের বিপক্ষে এবং আরেকটা আছে 18 ওভারের লাস্ট 4 উইকেট আটকে রাখতে হয়নি। মানে বাংলাদেশ টেস্ট ড্র কীভাবে করতে হয় বা সময় কীভাবে ক্ষেপণ করতে হয় সেটা তারা জানে না। তারা দ্রুত রান করতে জানে না, যেটা ইন্ডিয়া করে দেখালো। সময় ক্ষেপণ যেটা জানে না সেটা অন্যান্য টিম টেস্টে করে দেখায়। এবং বড় বড় ব্যাটসম্যানরা, হার্ড হিটার ব্যাটসম্যান ডিভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানরা কিন্তু 200-250-এর উপরে বল খেলে মাত্র 36 বা 40-24 রান করে নট আউট থাকে বা 38 রান করে নট আউট থাকে ক্রিজে এবং টেস্ট সেভ করে। কিন্তু বাংলাদেশ টেস্ট সেভ কীভাবে করতে হয় সেটা টোটালি জানে না। এবং তাদের ব্যাটিং অ্যাপ্রোচ টোটালি একদম ভুয়া একটা ব্যাটিং অ্যাপ্রোচ। এবং টপ লাইনের 5 জন টানা বামহাতি ব্যাটসম্যান, ওপেনিং 2 জন, 1 ডাউন 2 ডাউন এবং মুশফিকুর রহিম 3 ডাউন হলে মুশফিকুর রহিম আসে, মানে ওপেনিং 4 জন ব্যাটসম্যান বামহাতি। তারপর মুশফিক আউট হওয়ার পরে সাকিব আসে, 5 জন বামহাতি। লিটন কুমার দাস আর মিরাজ ডানহাতে এবং লিটন কুমার দাসও মোটামুটি অফ ফর্মে চলে গেছে। পাকিস্তানে মনে হয়েছিল তিনি ফর্মে ফিরছেন, টেস্টে ভিতরে নামেন, তো তাকে এই টেস্টে একটা স্টেপ প্রমোশন করা হয়েছে। তো প্রমোশনে সে ব্যর্থ হয়েছে। তো ব্যর্থ হওয়ার পিছনে আরও একটা কারণ আছে, সেটা আপনারা জেনে রাখেন। কারণ হচ্ছে তিনি একটা অর্ডার প্রমোশন নিয়েছেন ঠিকই, কিন্তু তিনি যে নেমেছেন এবং নতুন বল ফেস করতে করেছেন, সেখানে বোঝা যাচ্ছে যে লিটন কুমার দাস নতুন বলে তিনি দুর্বল। কারণ নতুন বল ফেস করতে হচ্ছে, কারণ বাংলাদেশ বেশিক্ষণ ব্যাটিং করছে না, তার জন্য দ্রুত 5 উইকেট পড়ে যাচ্ছে বা 6 উইকেট 4 উইকেট পড়ে যাচ্ছে, তখন লিটন কুমার দাসকে নামতে হচ্ছে। আর আগের টেস্টগুলোতে কিন্তু তাকে 5 উইকেট পড়ার পরে নামতে হতো, এখন 4 উইকেট পরেই ক্রিজ আসছে এবং তিনি তার ইনিংসটা দীর্ঘ সময় লম্বা করতে পারছেন না। এবং সেটা আমার মনে হচ্ছে নতুন বলেরই সে প্রভাব, যেটা আগেও ছিল, যেখানে ওয়ানডে এবং টি20তে তার সমস্যা হচ্ছে ব্যাটিংয়ে। আর সেই নতুন বলের কারণেই আবার সেই নতুন বল পুরান বলের বিষয়টাই চলে আসে। লাল বলের নতুন বলে তিনি বড় রানগুলো করেছেন ম্যাক্সিমাম, কিন্তু পুরান বলে প্রথমে যে ব্যাটসম্যানরা তারা 40 বা 50 ওভার খেলে দিলে বলটা পুরান হয়ে যায়। কিন্তু এই ইনিংসে কিন্তু বাংলাদেশ টোটাল 50 ওভারও খেলতে পারেনি। টোটাল বাংলাদেশ খেলেছে কয় ওভার? 47 ওভার। তো লিটন কুমার দাস কিন্তু অলমোস্ট 29 ওভারের মধ্যে আউট হয়ে গেছেন এবং তিনি 29 ওভারের সময় কিন্তু ঢুকেছে না 1 ওভারও, বা 8 বল স্থায়িত্ব ছিল তার ইনিংস। তিনি 8 বল খেলে 1 রান সংগ্রহ করতে পেরেছেন। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা আসলে প্রপার যে ক্রিকেট খেলা, ক্রিকেটীয় মেধা, সেখান থেকে ব্যাটসম্যানরা অনেক বাইরে আছে। ওপেনার জাকির হাসান তিনি প্রথম ইনিংসে ডাক মারলেন 24 বল খেলে, দ্বিতীয় ইনিংসেও তিনি 10-এর বেশি করতে পারলেন না এবং এলবি হলেন, রিভিউ নষ্ট করলেন। কনফিডেন্সের বড় অভাব। তাদের ব্যাটিংয়ে সাদমান ইসলাম 4 টেস্ট মিলিয়ে 2টা 50 বেরিয়ে আসলো, মানে মোটামুটি দলে টিকে যাওয়ার মতো পারফরমেন্স করছে। কিন্তু টোটাল একটা যে ম্যাচ উইনিং পারফরমেন্স বা যেইটাকে ভিত্তি করে একটা টিম জয়লাভ করতে পারে, সেই ধরনের পার্টনারশিপ বা রান ওপেনিং থেকে বা টপ অর্ডার থেকে এই
ইন্ডিয়া সিরিজে আসেনি, যার কারণে বাংলাদেশের হারতে বাধ্য হয়েছে। ইন্ডিয়া বাংলাদেশকে হারতে বাধ্য করেছে, সেটাই আমরা বলতে পারি। এবং টি স্পোর্টসের একটা নিউজ দেখলাম, সেখানে লেগেছে 5 দিনের টেস্টে 2.5 দিনই হারলো বাংলাদেশ। আর বাংলাদেশের যে কন্ট্রিবিউশন দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেছে কে, সাদমান ইসলাম 50 রান, দ্বিতীয় সর্বোচ্চ মুশফিকুর রহিম 37 রান। আবারও বুমরার বলে বোল্ড, 2 ইনিংসেই বুমরার বলে বোল্ড আউট হয়েছেন, বুমরার বল খেলতেই পারছেন না মুশফিকুর রহিম। তৃতীয় সর্বোচ্চ নাজমুল শান্ত 19 রান, তিনিও একটা বাজে রিভার্স সুইপ করতে গিয়ে জাদেজার বলে উইকেট গিফট দিয়েছেন। জাকির হাসান অনেক, তিনি 10 করেছেন, 9 রান করেছেন মেহেদি মিরাজ, এছাড়া 4 রান করেছেন হাসান মাহমুদ, মমিনুল হক 2, 5 রান করেছেন খালেদ আহমেদ, তাইজুল ইসলামও 0 রান, মমিনুল হক 2 রান, গত ম্যাচে সেঞ্চুরি ছিলেন এবং নট আউট ছিলেন, এই ম্যাচে 2 রান করেও তিনি বাজে আউট হয়েছেন। তো মানে তাদের কখন উইকেট থেকে ক্রিজ থেকে নেমে তারা আসলে পেভিলিয়নের পথ ধরবে, সেটাই ছিল তাদের কম্পিটিশন। খালেদ আহমেদ ভালো কিছু করেননি, তাইজুল ইসলামও সুযোগ পেয়ে ভালো কিছু করতে পারেননি। তো বাংলাদেশের ব্যাটিং নিয়ে আরও অনেক ভাবতে হবে, বিশেষ করে ব্যাটিং কোচ চেঞ্জ করতে হবে এবং হাতুড়ি সিংকে যত দ্রুত পারা যায় বিদায় করে দিতে হবে। হাতুড়ি সিংকে থেকে বাংলাদেশের টিমের কোনো ভালো অবস্থা হবে না এবং সিনিয়র প্লেয়ার মোটামুটি তো সব শেষের দিকে, এখন আছে শুধু মাহমুদুল্লাহ মুশফিক, আর সাকিব আছে ওয়ানডে ফরম্যাট, মুশফিক আছে ওয়ানডে এবং টেস্ট ফরম্যাট, এবং মাহমুদুল্লাহ আছে টি20 এবং কি বলে ওয়ানডে ফরম্যাট। তো মাহমুদুল্লাহ যদি এইবারে যে ইন্ডিয়া সিরিজে এসেছে তাকে নামানো হবে অবশ্যই সিনিয়র হিসাবে, একজন সিনিয়র প্লেয়ার হিসাবে দলের খুঁটি। তো সেইখানে যদি তিনি পারফরমেন্স না করতে পারে, তাকে একদম টোটালি গেট লস্ট, আউট অফ বাংলাদেশ টিম থেকে আউট অফ সিলেবাস করে দিতে হবে। কারণ পারফরমেন্স বাদে কোনো প্লেয়ার তার বয়সের বা অভিজ্ঞতা নিয়ে বসে থাকতে পারবে না, দলকে বিপদগামী করতে পারবে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং সামনে 6 তারিখ থেকে কিন্তু আপনার টি20 সিরিজ আছে, সেখানে টি20 সিরিজ দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।